আজ আমরা আলোচনা করব প্রাণীকলা। প্রথমে আমরা দেখে নিই কলা কাকে বলে। কলা হচ্ছে উৎপত্তিগতভাবে এক এবং গঠনগতভাবে এক, যারা একই ধরনের কাজ করে এরকম কিছু কোষের সমষ্টিকে বলা হয় কলা। তাহলে প্রাণীকলার সংজ্ঞাতে আমরা বলতে পারি আকৃতি উৎপত্তিগতভাবে এক এবং কার্যপ্রণালীগতভাবেও এক এবং অভিন্ন। প্রাণীদের এই রকম যে কোষের সমষ্টি তাকেই বলা হয় প্রাণীকলা। কলা শব্দটি জীববিজ্ঞানে সবার প্রথম প্রচলন করেন পিচেট, যদিও মার্সেলো ম্যালপিজি কলার ওপর পড়াশোনা করার জন্য হিস্টোলজি নামক একটি শাখা খোলেন এবং হিস্টোলজি শব্দটি প্রবর্তন করেন মায়ার 1819 খ্রিস্টাব্দে। কলা কথাটার ল্যাটিন শব্দ টেক্সচার অর্থাৎ টু ওয়ার্ক থেকে উদ্ভব হয়েছে। আমরা এবার দেখব কি কি ধরনের প্রাণীকলা আছে, অর্থাৎ প্রাণীকলার প্রকারভেদ। প্রথমে হচ্ছে আবরণী কলা। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কোনো একটা অঙ্গ বা দেহের উপরে আচ্ছাদন সৃষ্টি করে, এবং এর পরবর্তীটি হচ্ছে যোগকলা। যোগকলা হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগ সাধন করে বা বহনকারী কলা, অর্থাৎ বিভিন্ন জিনিস বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। পেশী কলা অর্থাৎ মাসল টিস্যু, এটি একটি সংকোচনশীল কলা এবং এই পেশী কলার মাধ্যমে, এর সংকোচন প্রসারণের মাধ্যমে আমরা বিভিন্ন দেহের অঙ্গ প্রত্যঙ্গকে নাড়াচাড়া করতে পারি। স্নায়ুকলা, স্নায়ুকলা স্পন্দন সৃষ্টি করে এবং পরিবহন করে, অর্থাৎ আমাদের দেহের যে বিভিন্ন ধরনের নার্ভ ইম্পালস অর্থাৎ বিভিন্ন ধরনের উত্তেজিতা, সেটা এক স্থান থেকে অন্য স্থানে স্নায়ু স্পন্দনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত করে। এবার আলোচনা করব বিভিন্ন ধরনের কলার উৎস। আমরা হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিম্যাল, অর্থাৎ তিনটে জার্ম লেয়ার থেকে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উৎপত্তি লাভ করেছে। সেই তিনটে হচ্ছে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এপিথেলীয় কলা অর্থাৎ এপিথেলিয়াল টিস্যু, এই তিনটি অর্থাৎ এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, এই তিনটি কলা স্তর থেকে উৎপত্তি লাভ করে। যোগকলা, যোগকলা উৎপাদিত হয় মেসোডার্ম থেকে। পেশীকলা, এটিও মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে এবং স্নায়ুকলা উৎপত্তি লাভ করে এক্টোডার্ম থেকে। এই চারটি কলার মধ্যে সর্বপ্রথম আবির্ভূত হয় এপিথেলিয়াল কলা এবং ভ্রূণেও সবার প্রথমে এই এপিথেলিয়াল কলারই সৃষ্টি হয়। এবার আমরা এই এপিথেলিয়াল কলা সম্পর্কে আলোচনা করব। এপিথেলিয়াম শব্দটি হচ্ছে একটা গ্রিক শব্দ। এপি কথাটার অর্থ হচ্ছে আপন এবং থেলিও কথাটি হচ্ছে গ্রোস। এই দুটো শব্দ থেকে এটা সৃষ্টি হয়েছে। এই এপিথেলিয়াম কলা কোষের চাদর অর্থাৎ দেহের পরিধিকে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মুক্ত তলকে ঢেকে রাখে। বিভিন্ন আভ্যন্তরীণ অঙ্গতেও এপিথেলিয়াম কলার আবরণ থাকে। শুধুমাত্র তাই নয়, দেহের বহিঃস্তর থেকেও এপিথেলিয়াল কলা দ্বারা আবৃত থাকে। এই কলা এক কিংবা একাধিক স্তরে সজ্জিত থাকতে পারে। এতে দুটো কোষের মধ্যে অর্থাৎ আন্তঃকোষীয় যে শূন্য স্থান সেটি প্রায় থাকেই না, এবং কোষগুলি অকোষীয় একটা ভিত্তি পর্দার ওপর সজ্জিত থাকে, অর্থাৎ একটা বেসাল মেমব্রেন যেটা কোনো ধরনের কোষ দ্বারা গঠিত হয় না। এবং রাসায়নিকভাবে এই ভিত্তি পর্দার উপাদান হচ্ছে মিউকোপলিস্যাকারাইড। ব্যাপন পদ্ধতিতে এপিথেলীয় কলার মাধ্যমে বিভিন্ন বস্তুর বিনিময় ঘটে এবং এই কলার কোষগুলি পরস্পর একটা খুব অল্প পরিমাণ সংযোজক পদার্থ দ্বারা যুক্ত থাকে। এই কলাতে সংবহনতন্ত্র অনুপস্থিত, কিন্তু স্নায়ুসূত্র এবং সঞ্চারণশীল কোষ থাকে। ধাত্র পদার্থের পরিমাণ খুবই কম, আবার কোনো কোনো ক্ষেত্রে থাকে না বললেই চলে, এবং খাদ্যবস্তু
এই কলায় খাদ্যবস্তু বহন করে অন্তঃকোষীয় তরল, অর্থাৎ অন্তঃকোষীয় যে তরল থাকে তার মধ্য থেকে এটা খাদ্যবস্তু পেয়ে থাকে। এবার আমরা বলবো এপিথেলিয়াল কোষের কলার সংজ্ঞা। যে কলা প্রাণীদেহের ত্বক এবং বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মুক্ত তলে আবরণী বা আচ্ছাদন তৈরি করে তাকেই আবরণী কলা বা এপিথেলিয়াল কলা বলা হয়। এরপর হচ্ছে এপিথেলিয়াল কলার বৈশিষ্ট্য। প্রথমেই আমরা দেখেছি এই কলা তিনটে জৈবিক স্তর অর্থাৎ এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম থেকেই উৎপত্তি লাভ করে। এই কলার কোষগুলো ঘন সন্নিবিষ্ট থাকে, অর্থাৎ অত্যন্ত কাছাকাছি এরা অবস্থান করে এবং একে অপরকে এরা স্বল্প আন্তঃকোষীয় ধাত্র দ্বারা ধরে রাখে। আবার অনেক ক্ষেত্রে এই আন্তঃকোষীয় ধাত্র নাও থাকতে পারে। আচ্ছা, এপিথেলীয় কলার যে কোষ সেটা একটা স্বচ্ছ অকোষীয় ভিত্তিপর্দা অর্থাৎ বেসমেন্ট মেমব্রেনের উপর অবস্থান করে। এতে অর্থাৎ এই বেসমেন্ট মেমব্রেনে কোলাজেন নামক এক প্রকার বিশেষ ধরনের ধাত্র প্রোটিন থাকে। এই কলার কোষগুলো বিভিন্ন আন্তঃকোষীয় সন্ধি অর্থাৎ কানেক্টিং ব্রিজের দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এপিথেলীয় কলার কোষগুলোর যে কোষতল অর্থাৎ উপরিতলটা বিশেষ বিশেষ ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে, যেমন মাইক্রোভিল্লি, সিলিয়া, ফ্লাজেল্লা, স্টিরিওসিলিয়া, কাইনোসিলিয়া ইত্যাদি। এপিথেলিয়াল কোষ বিনষ্ট হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে কিংবা আঘাতপ্রাপ্ত হতে পারে। এবং যখন এই ধরনের কোষ বিনষ্ট হয়ে যায় এই কোষগুলো মাইটোসিস প্রক্রিয়াতে বিভাজিত হয় এবং ধ্বংসপ্রাপ্ত কোষগুলির স্থানে নতুন কোষ উৎপাদিত করে এবং কোষগুলি এক বা একাধিক স্তরে সজ্জিত থেকে কোনো অঙ্গ বা দেহগহ্বরের গাত্র কিংবা বিভিন্ন অঙ্গের যে লিউমেন অর্থাৎ ভেতরের যে ইনার যে লাইনিং তাকে আবৃত করে রাখে। পাশাপাশি কোষগুলো আন্তঃকোষীয় ফিলামেন্ট দ্বারা পরস্পরের সঙ্গে সংলগ্ন থাকে। এবার দেখি এপিথেলিয়াল টিস্যুর কাজ কি। প্রথম কাজে অবশ্যই রক্ষণাত্মক অর্থাৎ প্রোটেক্টিভ। এই কলা যেহেতু কোনো একটা অঙ্গ কিংবা কলাকে ঢেকে রাখে এবং তার ফলে আর্দ্রতা এবং শুষ্কতার হাত থেকে এটাকে রক্ষা করে, জীবাণু প্রবেশে বাধা দেয় এবং যান্ত্রিক আঘাত, রাসায়নিক বস্তুর যে ক্ষতিকারক প্রভাব তার হাত থেকে রক্ষা করে। এর পরবর্তী কাজ হচ্ছে ক্ষরণ। এপিথেলীয় গ্রন্থি বিভিন্ন পদার্থ উৎপাদন এবং ক্ষরণ করে, যেমন মিউকাস, গ্যাস্ট্রিক জুস, হরমোন, উৎসেচক, মিউসিন ইত্যাদি। এর পরবর্তী কাজ হচ্ছে শোষণ। অন্ত্রের এপিথেলিয়াল কলা খাদ্যের পরিপাকের পরে খাদ্যের যে সারাংশ এছাড়াও জল, স্যালাইন ইত্যাদিকে শোষণ করে। রেচন। বৃক্কের বৃক্কীয় নালী অর্থাৎ ইউরিনিফেরাস টিউবিউল তাতে যে এপিথেলিয়াল কলা থাকে সেটা পরিস্রাবণ, নির্বাচিত পদার্থের পুনঃশোষণ এবং নাইট্রোজেন ঘটিত যে দূষিত পদার্থ তাদের রেচিত করে অর্থাৎ এক্সক্রিশনের মাধ্যমে বাইরে বার করতে সহায়তা করে। পরিবহন অর্থাৎ কন্ডাকশন। জনননালী এবং শ্বাসনালীর যে সিলিয়েটেড এপিথেলিয়াল কলা থাকে তার যে সিলিয়ার সঞ্চালন হয় তার মাধ্যমে জননের একক অর্থাৎ গ্যামেট, তরল এবং মিউকাস নির্দিষ্ট অভিমুখে পরিবহনে সহায়তা করে। এবার হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। অ্যালভিওলাই অর্থাৎ ফুসফুসে যে বায়ুথলি থাকে সেখানকার যে এপিথেলিয়াল কলার কোষ সেগুলো গ্যাসীয় আদান প্রদানে অংশগ্রহণ করে অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানে অংশগ্রহণ করে। এবার হচ্ছে জনন। যৌনাঙ্গ অর্থাৎ ডিম্বাশয় বা শুক্রাশয়ে যে জার্মিনাল এপিথেলিয়াম থাকে তার থেকে গ্যামেট অর্থাৎ শুক্রাশয়ের থেকে শুক্রাণু এবং ডিম্বাশয়ের যে জার্মিনাল এপিথেলিয়াম তার থেকে ডিম্বাণু উৎপাদিত হয়। সংবেদন অর্থাৎ সেন্সরি। সংবেদন অঙ্গের অর্থাৎ সেন্স অর্গানের
সংবেদন এপিথেলিয়ান অর্থাৎ সেন্সরি এপিথেলিয়ান স্নায়ু সংবেদনকে পরিবেশ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করা, অর্থাৎ যে সেন্সরি ইম্পালস যেটা বাইরে থেকে আমরা গ্রহণ করি সেটা এই সেন্সরি এপিথেলিয়ামের মাধ্যমেই গৃহীত হয় এবং স্নায়ুতন্ত্রে প্রেরিত হয়। বহিঃকঙ্কাল অর্থাৎ এক্সোস্কেলিটন ফর্মেশন, প্রাণীদের পরিধিস্থ যে এপিথেলিয়াম অর্থাৎ বাইরের যে এপিথেলিয়াম, সেখান থেকে সিলিয়া, ফ্লাজেলা, আঁশ, রোম, নখ, খুর, শিং, পালক ইত্যাদি যে সমস্ত এক্সোস্কেলিটাল ফর্মেশন বা স্ট্রাকচার, সেগুলো গঠনের ক্ষেত্রে এপিথেলিয়ামের যথেষ্ট ভূমিকা আছে। এবার আসবো এপিথেলিয়াল কলার শ্রেণী বিভাগে। দেখো একটা চার্টের মাধ্যমে এখানে এপিথেলিয়াল কলার শ্রেণী বিভাগ দেখানো হয়েছে। এই শ্রেণীবিন্যাসের প্রথম যে ভাগ সেটা হচ্ছে সরল এপিথেলিয়াম। কাকে বলে সরল এপিথেলিয়াম পরে আমি আলোচনা করব, যদিও তবু একবার দেখে নাও। সরল এপিথেলিয়াম হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অর্থাৎ ভিত্তি ঝিল্লির ওপর যখন এপিথেলিয়াম কলার কোষগুলো একটা মাত্র লেয়ারেই সজ্জিত থাকে তখন তাকে বলা হচ্ছে সরল এপিথেলিয়াম। 7খানা ভাগ আছে: স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, সিলিয়েটেড, সেন্সরি, জার্মিনাল এবং সিউডোস্ট্র্যাটিফাইড। এইগুলো সব হচ্ছে সরল এপিথেলিয়াম কলারই ভাগ। এরপর হচ্ছে যৌগিক বা কম্পাউন্ড এপিথেলিয়াম, অর্থাৎ সেইটা হচ্ছে এমন একটা এপিথেলিয়াম যেখানে ভিত্তি ঝিল্লির ওপর একাধিক স্তরে এপিথেলিয়াল সেলের কলার যে কোষগুলো সেগুলো বিন্যস্ত থাকে। স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম তার ভাগ, এবং তার মধ্যে কেরাটিনযুক্ত কিংবা কেরাটিনবিহীন স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম হতে পারে, আবার স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল হতে পারে, স্ট্র্যাটিফাইড কলামনার হতে পারে এবং ট্রানজিশনাল হতে পারে। এবার হচ্ছে গ্রন্থিময় এপিথেলিয়াম, অর্থাৎ গ্রন্থিময় এপিথেলিয়াম যেটা বিভিন্ন ক্ষরণের সঙ্গে যুক্ত থাকে। এই গ্রন্থিময় এপিথেলিয়াম কলার যে কোষগুলো সেগুলো যে গ্রন্থি ফর্মেশন করে তৈরি করে সেটা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, এবং বহুকোষী গ্রন্থির মধ্যে অন্তঃক্ষরা, বহিঃক্ষরা এবং মিশ্র বিভিন্ন ধরনের গ্রন্থি দেখতে পাওয়া যায়। সরলাবরণী কলার বর্ণনাতে আসছে। প্রথমেই বলি কাকে বলে সরলাবরণী কলা। সরল এপিথেলিয়াম অর্থাৎ সিম্পল এপিথেলিয়াল সেল যেগুলো, সেগুলো ভিত্তি পর্দার ওপর একটি মাত্র সারিতে সজ্জিত থাকে এবং এরাই হচ্ছে সরল এপিথেলিয়াম কলা। এবার দেখো ডিটেলসে ভাগগুলো আলোচনা করছি। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম অর্থাৎ আয়সাকার আবরণী কলা। নাম শুনেই বুঝতে পারছো আঁশের মতন কোষগুলো হয়। প্রথমে আমরা বিস্তৃতি অর্থাৎ কোথায় কোথায় থাকে দেখে নিই। অন্তঃকর্ণের পর্দাময় ল্যাবাইরিন্থ, হেনলির লুপ, মুখগহ্বর, ব্রাশনালী, হৃৎপিণ্ডের আবরণ, ফুসফুসের অ্যালভিওলাস, পেরিটোনিয়াম, প্লিউরা, বাউমান্স ক্যাপসুল এবং বিভিন্ন প্রকার ঝিল্লিতে এটা দেখতে পাওয়া যায়। এবার এই কলার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এই কলা আয়সাকার কোষ নিয়ে গঠিত। আয়সাকার কোষ মানে কি? অর্থাৎ এটা চ্যাপ্টা হবে, অর্থাৎ কোষগুলোর উচ্চতা ভীষণ কম হবে এবং কিন্তু আকৃতিতে এটা বহুভুজাকৃতি হয় এবং এর সাইটোপ্লাজম হয় স্বচ্ছ। কোষের কেন্দ্রস্থলে একটি মাত্র গোলাকার বা ডিম্বাকার নিউক্লিয়াস বর্তমান। এবং দেখো কোষগুলো দৈর্ঘ্য এবং প্রস্থে উচ্চতার থেকে অনেক বেশি বড় হয়, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বেশ বড় কিন্তু উচ্চতা নগণ্য, অর্থাৎ একটা আঁশের যেমন হয় ডাইমেনশনটা সেই রকম। কোষগুলির সজ্জা মাছেরই আঁশের মতন ঘন এবং সংলগ্ন হয়। ছবিতে দেখে নাও, বেসমেন্ট মেমব্রেনের ওপর স্কোয়ামাস কোষগুলো সজ্জিত রয়েছে। দেখো এক একটা কোষ প্রায় আঁশের মতন এবং পরপর পাশাপাশি কোষগুলো অবস্থান করছে এবং কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করছে। এবার এর কাজ, অর্থাৎ স্কোয়ামাস এপিথেলিয়াল বা সরল স্কোয়ামাস এপিথেলিয়ামের কাজ: গ্যাসীয় এবং তরল পদার্থের আদান প্রদানে সহায়তা করে, পরিস্রাবণে সহায়তা করে এবং বিভিন্ন প্রকার রোগ জীবাণুর আক্রমণ থেকে দেহের প্রতিরক্ষা করে। অর্থাৎ এর প্রধান কাজ, যে কোনো এপিথেলিয়াম টিস্যুর প্রধান কাজই হচ্ছে প্রতিরক্ষামূলক। এবার আসছে কিউবয়েডাল এপিথেলিয়াম কোষ বা ঘনকাকার আবরণী কলা। বিস্তৃতি: শ্বেত গ্রন্থি, অগ্নাশয়, লালা গ্রন্থি,
ফুসফুসের ব্রঙ্কিওল, থাইরয়েড ভেসিকল যেগুলো, চক্ষুর কোরয়েড প্লেক্সাস, গোনাডের জার্মিনাল এপিথেলিয়াম এবং ইউরিনিফেরাস নালিকা ইত্যাদি বিভিন্ন স্থানে এটার অবস্থান দেখতে পাওয়া যায়। বৈশিষ্ট্য: ঘনকাকার, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই কোষগুলোর মোটামুটি একই রকম, এবং প্রত্যেকটা কোষের কেন্দ্রে একটা ডিম্বাকার নিউক্লিয়াস বর্তমান। উপরিতলগুলো হচ্ছে বহুভুজাকৃত। সাইটোপ্লাজম হচ্ছে স্বচ্ছ। ছবিতে দেখে নাও, বেসমেন্ট মেমব্রেনের ওপর যে সেলগুলো ওপরে সজ্জিত রয়েছে, সেলগুলোর প্রত্যেকটার ওপরটা হচ্ছে বহুভুজাকৃতি এবং এদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মোটামুটি একই ধরনের হওয়ার জন্য কিউবয়েডাল কোষ এদের বলা হচ্ছে। এবং দেখো, কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করছে কোষগুলোর। এর কাজ শোষণে ভূমিকা নেয়, ক্ষরণে ভূমিকা নেয়, রেচনেও ভূমিকা নেয় এবং সংশ্লিষ্ট অঙ্গকে রক্ষা করে। এরপর হচ্ছে কলামনার এপিথেলিয়াল টিস্যু, অর্থাৎ স্তম্ভাকার আবরণী কলা। প্রথমে বিস্তৃতি, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র কোনো কোনো গ্রন্থিতে এবং অ্যালভিওলায়ে অবস্থান করে। বৈশিষ্ট্য: নাম শুনেই বুঝতে পারছ, কলামনার অর্থাৎ লম্বা কোষের স্তর নিয়ে গঠিত, অর্থাৎ যে কোষগুলোর উচ্চতা এর দৈর্ঘ্য এবং প্রস্থের তুলনায় অনেকটা বেশি, যার জন্য দেখতে এদেরকে অনেকটা স্তম্ভাকার হয়। সেই জন্য এই টিস্যুকে স্তম্ভাকার আবরণী কলা বলা হয়। প্রত্যেকটি কোষের পাদদেশে নিউক্লিয়াস অবস্থান করে। ছবিতে দেখো, পাদদেশে অর্থাৎ নিচের দিকে কোষটার নিউক্লিয়াস অবস্থান করছে, কিন্তু কোষগুলো যদি ক্ষরণে অংশগ্রহণ না করে তাহলে এই নিউক্লিয়াস মাঝামাঝি অর্থাৎ কেন্দ্রস্থলেই অবস্থান করে। কোষে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে এবং গলগি বডিও অনেকটাই বেশি থাকে, যেহেতু ক্ষরণে অংশগ্রহণ করে, এবং এদের সাইটোপ্লাজম হচ্ছে জালিকাকার। কাজ: আরেকবার গঠনটা একটু চিত্রে দেখে নিই। দেখো, বেসমেন্ট মেমব্রেন, তার উপর লম্বাটে কোষগুলো অবস্থান করছে এবং কোষের বেসের দিকে অর্থাৎ ভূমির দিকে নিউক্লিয়াসের অবস্থান। কাজ হচ্ছে প্রধানত ক্ষরণ এবং রক্ষণ অর্থাৎ প্রোটেকটিভ ফাংশন এদের থাকে, এবং এছাড়া শোষণীয় ভূমিকা আছে। এবং এই কলা দেহের বিভিন্ন স্থানে প্রয়োজন অনুসারে রূপান্তরিত হয়ে থাকে। দুই প্রকার দেখতে পাওয়া যায় এই কলা। একটা হচ্ছে ব্রাশ বর্ডার স্তম্ভাকার আবরণী কলা এবং আর একটা হচ্ছে গবলেট সেল। প্রথম যেটা ব্রাশ বর্ডার স্তম্ভাকার আবরণী কলা অর্থাৎ ব্রাশ বর্ডার্ড কলামনার এপিথেলিয়াম, কোষের যে মুক্ত প্রান্ত সেখানে সাইটোপ্লাজমে চিরুনির মতন অনুপ্রবিষ্ট কতগুলো ঝিল্লির ভাঁজ দেখতে পাওয়া যায়, অর্থাৎ প্লাজমা মেমব্রেনটাই ভাঁজ হয়ে গিয়ে তার মধ্যে সাইটোপ্লাজমটাকে ভাঁজ বা উপরিতলটা সৃষ্টি করে, এবং যার জন্য প্রান্তভাগটা ব্রাশের মতন দেখতে পাওয়া যায়। এই কারণে এদেরকে ব্রাশ বর্ডার কোষ বলা হয়। এবং যখন এই সিলিয়াগুলি সমদৈর্ঘ্য সম্পন্ন হয়, অর্থাৎ এই যে সিলিয়াগুলো ব্রাশ বর্ডারগুলো একই ধরনের দৈর্ঘ্য সম্পন্ন হলে তাকে স্ট্রাইটেড বর্ডার বলা হয়, আর যখন সিলিয়াগুলি অসমান হয় তখন তাকে বলা হচ্ছে ব্রাশ বর্ডার। এরা কোথায় থাকে ব্রাশ বর্ডার এপিথেলিয়াল টিস্যু? রেচন নালী, থাইরয়েড গ্রন্থি, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত, এবং কাজ হচ্ছে এদের প্রধান কাজ হচ্ছে শোষণ। এর পরবর্তী ভ্যারাইটি অর্থাৎ গবলেট সেল, স্তম্ভাকার এপিথেলিয়াল কোষ কোনো কোনো সময় রূপান্তরিত হয়ে কলসের মতন আকৃতি ধারণ করে, এবং তখন এই কলসের মতন আকৃতি বিশিষ্ট এপিথেলিয়াল সেলকে গবলেট সেল বলা হয়। তিনটি অংশে বিভেদিত থাকে এই গবলেট সেল: অগ্রভাগ, গলা এবং দেহ। এদের সাইটোপ্লাজমে প্রচুর দানাদার বস্তু থাকে যেগুলো মিউসিন ক্ষরণ করে। এই মিউসিন ক্ষরণকারী দানা ছাড়াও কোষে আর এক প্রকার ছোট ছোট দানা থাকে, তাকে বলা হয় জাইমোজেন দানা বা জাইমোজেন গ্র্যানিউল, এবং এই জাইমোজেন গ্র্যানিউলের কাজ হচ্ছে উৎসেচক ক্ষরণ করা। এবার হচ্ছে বিস্তৃতি অর্থাৎ গবলেট সেল কোথায় থাকে? বৃহদন্ত্র, শ্বাসনালী, পাকস্থলীতে এই গবলেট সেল থাকতে পারে। কাজ: এর প্রধান কাজ হচ্ছে ক্ষরণ।
সিলিয়েটেড এপিথেলিয়াম বা সিলিয়েটেড আবরণী কলা। এদের বিস্তৃতি হচ্ছে সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় গহ্বর, জরায়ু, ডিম্বনালী, শুক্রনালী, মূত্রনালী, শ্বাসনালীতে এদের দেখতে পাওয়া যায়। বৈশিষ্ট্য: কোষগুলোর আকৃতি হয় ঘনকাকৃতি বা কিউবয়েডাল কিংবা কলামনার অর্থাৎ স্তম্ভাকার হতে পারে। সিলিয়েটেড হওয়ার জন্য অবশ্যই কোষের মুক্ত প্রান্তে কয়েক শত সিলিয়া সুশৃঙ্খল সারিতে সজ্জিত থাকে। বেসাল পার্টিকেল অর্থাৎ বেসাল যে পার্টিকেল সে বস্তু থেকে সিলিয়াগুলো উৎপত্তি লাভ করে। এই বেসাল দানাকে ভেদ করে সিলিয়া সাইটোপ্লাজম পর্যন্ত বিস্তৃত থাকে এবং এই অঞ্চলকে বলা হয় রুটলেট। এই বর্ধিত কোষের ঝিল্লি দ্বারা সিলিয়াগুলি গঠিত হয় এবং সিলিয়াগুলি ক্রমান্বয়ে সঞ্চালিত হয়। এই সিলিয়া আবার দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে সচল বা কাইনোসিলিয়া, অর্থাৎ এই সিলিয়াগুলো যেহেতু সঞ্চরণশীল এবং এদের গোড়াতে বেসাল দানা থাকবে। কোথায় দেখতে পাওয়া যায়? জনননালী এবং শ্বাসনালীতে। আরেক প্রকার সিলিয়া হচ্ছে অচল বা স্টিরিওসিলিয়া। এইগুলো হচ্ছে সঞ্চারণশীল সিলিয়া নয় এবং এদের গোড়ায় বেসাল দানাও থাকে না। বিস্তৃতি হচ্ছে ভাস ডিফারেন্স এবং এপিডিডাইমিসে এদের দেখতে পাওয়া যায়। এদের কাজ হচ্ছে মূলত বিভিন্ন প্রকার বস্তুর সঞ্চালন, শ্লেষ্মা, ডিম্বাণু, শুক্রাণু ইত্যাদি এভাবে সঞ্চালিত হয়। একবার আমরা ছবিটা দেখে নিই সিলিয়েটেড এপিথেলিয়ামের। দেখো এখানে যে সেলগুলো সেগুলো হচ্ছে স্তম্ভাকার সেল এবং ওপরে সিলিয়া অবস্থান করছে এবং এটা বেসমেন্ট পর্দার উপরে সজ্জিত আছে। এরপরে ছদ্ম স্তরীভূত এপিথেলিয়াম অর্থাৎ সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। বিস্তৃতি: গলবিল, ট্র্যাকিয়া, বৃহৎ ব্রঙ্কাই, ন্যাসাল, ভাসা ডিফারেন্সিয়া, এপিডিডাইমিস, ইউরেথ্রা, অলফ্যাক্টরি প্রকোষ্ঠ, লালাগ্রন্থি প্রভৃতি বিভিন্ন স্থানে অবস্থান করে। এদের বৈশিষ্ট্য: এই ধরনের এপিথেলিয়াম মূলত সরল এপিথেলিয়াম কলা, অর্থাৎ একটা মাত্র কোষস্তরই বেসমেন্ট মেমব্রেনের উপর দেখতে পাওয়া যায়। এই একটা মাত্র কোষস্তর দ্বারা গঠিত হওয়া সত্ত্বেও এদের কোষগুলো যেহেতু সমদৈর্ঘ্য সম্পন্ন হয় না, সেই জন্য এদেরকে আপাত দৃষ্টিতে বহুস্তরীয় বা স্ট্র্যাটিফাইড বলে মনে হয়। ছবিতে দেখলে বুঝতে পারবে। দেখো ছবিতে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। তার উপর দেখো এই কোষটা এতটা বড়, কিন্তু তার পরের পাশের কোষটাই ছোট, আবার পরের কোষটা বড়, অর্থাৎ এতে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এইটা একটা স্তর এবং এটা একটা স্তর, কিন্তু আসলে এরা এক স্তর বিশিষ্ট কোষ দ্বারাই গঠিত, যাদের উৎপত্তি সবই ওই একই বেসমেন্ট মেমব্রেন থেকে হয়েছে। আচ্ছা, ভিত্তি পর্দার উপর কোষগুলো সজ্জিত থাকে এবং নিউক্লিয়াসগুলো কোষগুলোর বিভিন্ন তলে অবস্থান করে, আর কোষগুলো সিলিয়াযুক্ত বা সিলিয়াবিহীন উভয়ই হতে পারে। এদের কাজ ক্ষরণ, শোষণ, সংশ্লিষ্ট অঙ্গকে রক্ষা করা, কোনো বস্তুর সঞ্চালনে সাহায্য করাই হচ্ছে এদের কাজ। এরপরে আসবো সেন্সরি এপিথেলিয়ামে। এদের বিস্তৃতি: চক্ষুর রেটিনা, অন্তঃকর্ণের কক্লিয়া এবং অ্যাম্পুলা, অলফ্যাক্টরি এপিথেলিয়াম এবং মুখগহ্বরের মিউকোসাতে টেস্ট বাড, এপিডার্মিস ইত্যাদি, অর্থাৎ যে সমস্ত জায়গায় সেন্স অর্গানগুলো থাকে সেখানে এদের লক্ষ্য করতে পারা যায়। বৈশিষ্ট্য: এটি একটি রূপান্তরিত স্তম্ভাকার কলা, অর্থাৎ এদের কোষগুলো স্তম্ভাকার কিন্তু রূপান্তরিত। সেন্সরি এপিথেলিয়াম কোষের ভেতরে প্রান্ত নার্ভ ফাইবারের সঙ্গে যুক্ত থাকে, সেই জন্য সেন্সরি আদান প্রদানে এরা অংশগ্রহণ করতে পারে এবং বাইরের দিকটার মুক্ত প্রান্ত এক বা একাধিক সেন্সরি রুম উৎপন্ন করে। কাজ: এরা রিসেপ্টর বা গ্রাহক এবং সেন্সরি নিউরনের কাজ করে এবং উদ্দীপনা গ্রহণ করে গ্রাহক এবং সেন্সরি নিউরন প্রেরণ করে। এর পরবর্তী ভাগ হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। এদের বিস্তৃতি: পুংগনাডের যে সেমিনিফেরাস নালিকা এবং ডিম্বাশয় এদের লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য: এদের যে কোষ সেগুলো সবসময় ঘনকাকার কোষ দ্বারা গঠিত। কাজ: এই কোষ বিভাজিত হয় এবং স্পার্মাটোগোনিয়া এবং উগোনিয়া উৎপাদন করে।
এর পরবর্তী ভাগ অর্থাৎ গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম কলা। কোথায় অবস্থান করে? বিভিন্ন ধরনের গ্ল্যান্ড অর্থাৎ লালা গ্রন্থি, স্তন্য গ্রন্থি, ঘর্ম গ্রন্থি ইত্যাদি বিভিন্ন জায়গায় এদের দেখতে পাওয়া যায়। বৈশিষ্ট্য: ক্ষরণকালী এপিথেলিয়াম যে কোষ, সেগুলো একত্রিত হয়ে এই গ্রন্থি উৎপাদন করে এবং গ্রন্থিগুলোর এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত হয়। এমন যে কোষগুলোর বিশেষত্ব হচ্ছে এরা সংশ্লেষ করতে পারে এবং বিভিন্ন ধরনের বস্তু ক্ষরণেও এরা অংশগ্রহণ করতে পারে। কোষগুলোর আকৃতি হয় ঘনকাকার, স্তম্ভাকার কিংবা বহুভুজাকৃতি, কিন্তু এরা একস্তরী হয়। আবার লালা গ্রন্থিতে একটা অসম্পূর্ণ দ্বিতীয় স্তরের উপস্থিতিও দেখতে পাওয়া যায়। কোষগুলি একটা ভিত্তি পর্দার উপর সজ্জিত থাকে। কোষগুলোতে থাকে একটা বড় নিউক্লিয়াস, গলগি বস্তু এবং গ্র্যানিউল। অবশ্যই গলগি বস্তুকে ওয়েল ডেভেলপড হতে হবে, যেহেতু এরা ক্ষরণে অংশগ্রহণ করে। এই কলা বিক্ষিপ্ত অবস্থায় আবরণী কলার মধ্যে থাকে অথবা দলবদ্ধভাবে সুনির্দিষ্ট অবস্থানে এরা অবস্থান করে। কাজ: বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ করাই হচ্ছে এদের প্রধান কাজ। এগুলি পরিবহনেও সহায়তা করে। দেখো এখানে বিভিন্ন ধরনের গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম দেখানো হয়েছে। দেখো প্রথমে এখানে গ্রন্থি কিভাবে পরিস্ফুটিত হয়েছে এই চিত্রে দেখানো হয়েছে। দেখো এপিথেলিয়াম কোষ সেখান থেকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তারপর টিউবিউল ফর্ম করছে এবং ডাক্টের মাধ্যমে সিক্রেটারি অঞ্চলে পৌঁছাচ্ছে। তারপর দেখো এইটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, যেহেতু ডাক্ট অবস্থান করছে, পরে আলোচনা করব। আর এখানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির কিভাবে উৎপত্তি লাভ করছে। প্রথম দুটো ভাগ একই রকম। প্রথমে এপিথেলিয়াম একস্তরীয় থাকে, তারপর বৃদ্ধিপ্রাপ্ত এপিথেলিয়াম কর্ড হয়। এই ক্ষেত্রে কিন্তু নালী আর গঠন করছে না, ক্লাম্প অফ সেলস তৈরি করছে এবং ব্লাড ক্যাপিলারি সেই ক্লাম্প অফ সেলের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটার মাধ্যমে ক্ষরণটা পৌঁছে যেতে পারে বিভিন্ন স্থানে। আচ্ছা, এবার হচ্ছে গ্রন্থির বিন্যাস, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস আমরা আলোচনা করব। প্রথমে এককোষী গ্রন্থি। নাম শুনেই বুঝতে পারছ একটা মাত্র কোষ দিয়ে গঠিত এবং এটা সরলতম গঠন। ক্ষরণহীন কোষের মধ্যে এই কোষগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। উদাহরণ হচ্ছে গবলেট সেল। বিস্তৃতি হচ্ছে বৃহদন্তের গাত্রে এবং শ্বাসনালীর পথে। কাজ: মিউকাস ক্ষরণ করে, যা তৈলাক্ত এবং ক্ষতিকারক বস্তুর বিরুদ্ধে প্রতিরক্ষা দিতে পারে। এরপরে হচ্ছে বহুকোষীয় গ্রন্থি। নাম শুনেই বুঝতে পারছ এরা অনেকগুলো কোষ নিয়ে গঠিত এবং বিভিন্ন ধরনের জটিলতা প্রদর্শন করে। 3 প্রকারের গ্রন্থি হতে পারে। একটা হচ্ছে অন্তঃক্ষরা, বহিঃক্ষরা এবং মিশ্র গ্রন্থি। প্রথমে আসি অন্তঃক্ষরা গ্রন্থিতে। অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রিন গ্ল্যান্ড, এরা নালীবিহীন, অর্থাৎ এদের যে ক্ষরণ, এই গ্রন্থিতে উৎপাদিত ক্ষরণ, যে ক্ষরণ পদার্থ নিঃসরণ করছে সেই পদার্থ কোনো ধরনের নালীর মাধ্যমে বাহিত হয় না, সরাসরি কোষ থেকে ব্যাপন পদ্ধতিতে রক্তের সঙ্গে মিশে যায় এবং দেহের বিভিন্ন অংশে সেটা পরিবাহিত হয় রক্তের মাধ্যমে বা যে কোনো দেহ তরলের মাধ্যমে। কোষের ক্ষরণ সরাসরি রক্তে মিশে ব্যাপন পদ্ধতির মাধ্যমে। বিস্তৃতি: থাইরয়েড, পিটুইটারি, থাইমাস, অ্যাড্রিনাল, শুক্রাশয়, ডিম্বাশয় ইত্যাদি। এদের কাজ, প্রধান কাজ হচ্ছে হরমোন ক্ষরণ করা। এবার হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি। যে সমস্ত গ্রন্থির ক্ষরণ নির্দিষ্ট নালীর মাধ্যমে দেহের অপর স্থানে গিয়ে নিতে হয় তাদেরকে বলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। বিস্তৃতি হচ্ছে লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি, যকৃৎ ইত্যাদি। এদের কাজ হচ্ছে উৎসেচক ক্ষরণ করা, অর্থাৎ বিভিন্ন ধরনের এনজাইম যেগুলো খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। এর পরবর্তী গ্রন্থির বিভাগ হচ্ছে মিশ্র গ্রন্থি। এই গ্রন্থি থেকে যেমন বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা এই উভয় প্রকারেরই ক্ষরণ ঘটতে থাকে, অর্থাৎ এরা হরমোনও যেমন ক্ষরণ করতে পারে তেমনি উৎসেচকও ক্ষরণ করতে পারে। বিস্তৃতি: অগ্নাশয় এবং শুক্রাশয় আমাদের দেহে মিশ্র গ্রন্থির প্রধান উদাহরণ। কাজ তো বুঝতেই পারছ, হরমোন এবং উৎসেচক উভয় জিনিসই ক্ষরণ করা। এবার ক্ষরণের প্রকৃতি অনুসারে বহুকোষী গ্রন্থির শ্রেণীবিভাগ। প্রথমে হচ্ছে, এটা প্রধানত 3 প্রকারের হতে পারে ক্ষরণের প্রকৃতি অনুসারে। প্রথমে হচ্ছে হলোগ্রেন। ক্ষরণ পদার্থ নির্গত হওয়ার সময় কোষটি ফেটে যায় এবং কোষটি মারা যায়।
কোষের অভ্যন্তরস্থ সমস্ত বস্তু বাইরে নিক্ষিপ্ত হয়, পুনরায় অপর একটি কোষের উৎপত্তি ঘটে যা একইভাবে ক্ষরণ করে। এর উদাহরণ হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি। এর পরবর্তীটি হচ্ছে অ্যাপোক্রিন গ্ল্যান্ড। কোষের অগ্রভাগটা সামান্য ফেটে যায় এবং সেই অংশ দিয়ে ক্ষরণ পদার্থ নিঃসৃত হয় এবং এর ফলে কোষে মৃত্যু ঘটে না। উদাহরণ হচ্ছে স্তন গ্রন্থি এবং গবলেট সেল। মেরোক্রিন গ্রন্থি এক্সোসাইটোসিস পদ্ধতিতে কোষ বস্তু ক্ষরণ করে, অর্থাৎ ক্ষরণ পদার্থ নির্গমনের ফলে গ্রন্থির কোনো রকমের ক্ষতিই ঘটে না এবং তার কোনো পরিবর্তন ঘটে না। এর উদাহরণ হচ্ছে লালা গ্রন্থি। এবার আকৃতি অনুসারে বহুকোষী গ্রন্থির শ্রেণী বিভাগ। প্রথমে হচ্ছে সরল। সরল মানে একদম কোনো ধরনের কমপ্লিকেশন তার মধ্যে নেই। প্রথমটা হচ্ছে সরল সোজা নলাকার। এরা শাখাহীন, নলাকৃতি এবং সোজা। উদাহরণ হচ্ছে মানব পৌষ্টিক নালীর ইলিয়ামের মধ্যে অবস্থিত ক্রিপস অফ লাইবারকুন্স নামক গ্রন্থি। এই ছবিতে দেখো, এটা হচ্ছে সরল বা নলাকার গ্রন্থির উদাহরণ। একটা নলাকার সিক্রেটারি অংশ অবস্থান করছে। এবার সরল কুণ্ডলীকৃত নলাকার। এরা সরল, শাখান্বিত এবং কুণ্ডলীকৃত। ত্বকের ঘর্মগ্রন্থি উদাহরণ দেখো, সরল কুণ্ডলীকৃত নলাকার, নলাকার ইয়েটা গ্রন্থিটা কুণ্ডলী পাকিয়ে অবস্থান করছে। এরপর সরল শাখান্বিত নলাকার। এই গ্রন্থির ক্ষরণকারী অংশ হচ্ছে নলাকার কিন্তু সোজা এবং শাখান্বিত। উদাহরণ হচ্ছে পাক গ্রন্থি, ক্ষুদ্রান্তের ব্রুনার্স গ্ল্যান্ড, ইউটেরাইন গ্রন্থি এবং বগলের মধ্যে অবস্থিত যে ঘর্মগ্রন্থি এই ধরনের গ্রন্থির উদাহরণ। ছবিতে দেখো সরল শাখান্বিত নলাকার। এটা সরল কিন্তু নলাকার এবং শাখান্বিত, অনেকগুলো শাখায় বিভক্ত হয়েছে। তারপর হচ্ছে সরল অ্যালভিওলার, অর্থাৎ কোনো একটা গ্রন্থি দেখতে স্ফীত থলির মতন যখন হয়। সোনা ব্যাঙের ত্বকের যে মিউকাস ক্ষরণকারী গ্রন্থি। ছবিতে দেখো, এটা সরল অ্যালভিওলার গ্রন্থি, অর্থাৎ একটা থলির মতন দেখতে হচ্ছে। এর পরবর্তী হচ্ছে সরল শাখান্বিত অ্যালভিওলার। এটা থলির মতন কিন্তু শাখান্বিত। উদাহরণ হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড। দেখো ছবিতে, এটা হচ্ছে সরল শাখান্বিত অ্যালভিওলার গ্রন্থি। সরল অর্থাৎ একটাই গ্রন্থি অবস্থান করছে কিন্তু অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে থলির মতন অংশ গঠন করেছে। এবার হচ্ছে যৌগিক গ্রন্থি। যৌগিক নলাকার। যৌগিক বহুকোষী গ্রন্থির মধ্যে অনেকগুলি নলাকৃতি হয়। এরা শাখাযুক্ত। উদাহরণ হচ্ছে লালা গ্রন্থি। এই ছবিতে দেখো, নলাকৃতি কিন্তু অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত। যৌগিক অ্যালভিওলার, অনেকগুলো ভাগ আছে গ্রন্থির মধ্যে, অনেকগুলো লোক দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটাই হচ্ছে থলির মতন শাখাযুক্ত। তাহলে শাখাযুক্ত হবে বহুকোষী গ্রন্থি, আবার থলির মতন হবে মানুষের স্তন গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, এগুলো। এর পরবর্তী হচ্ছে নলাকার অ্যালভিওলার। অনেকগুলো যৌগিক গ্রন্থি আছে যাদের কিছু অংশ নলাকৃতি, আবার কিছু অংশ থলির মতন এবং শাখাযুক্ত। এইরূপ গ্রন্থিকে যৌগিক, নলাকৃতি এবং থলি আকৃতি গ্রন্থি বলা হয়। যৌগিক কেন? তখন অনেকগুলো শাখাযুক্ত হয়। নলাকৃতি, নলের মতন আকৃতি বিশিষ্ট এবং থলির মতন অংশও থাকে। উদাহরণ হচ্ছে স্তন গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থির কিছু অংশ, পুরুষের কাউপারের গ্রন্থি এবং স্ত্রীদের ব্রাথ্যনীর গ্রন্থি এদের উদাহরণ। ছবিটা একটু দেখে নিই। দেখো, এটা শাখান্বিত, বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছে, আবার নলাকৃতি, আবার সামনের দিকটা খানিকটা থলির মতন অংশ গঠন করেছে। এরপরে যৌগিক এপিথেলিয়াম বা স্তরীভূত আবরণী কলা বা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম কলাতে আমরা আসছি। একাধিক স্তর বিশিষ্ট কোষ দ্বারা গঠিত, অর্থাৎ ভিত্তিপর্দার ওপর একের বেশি স্তরে যখন কোষগুলো সজ্জিত থাকবে। এই ধরনের এপিথেলিয়াম বিভিন্ন স্তরের কোষ থাকে এবং একটার উপর একটা কোষের স্তর সজ্জিত থাকে এবং সবার নিচে যে স্তরটা থাকে সেটা ভিত্তিপর্দার সংস্পর্শে থাকে।
এপিথেলিয়ামের প্রকৃতি কোষের আকারের উপর নির্ভর করে। এবার কোষের আকৃতি অনুসারে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের বিভিন্ন প্রকারভেদ আমরা পড়াচ্ছি। প্রথমে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, বহুস্তর বিশিষ্ট আইসাকার কোষ অর্থাৎ আঁশের মতন আকৃতি বিশিষ্ট বহুস্তর বিশিষ্ট কোষ দ্বারা যখন গঠিত হয় তখন তাকে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম বলা হয়। এরা প্রধানত প্রতিরক্ষার সঙ্গে সম্পর্কিত, যা ক্ষত বা সংক্রমণের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। বিভিন্ন স্তরের তারতম্য থাকে বিভিন্ন স্থানে, যেমন কতগুলো স্তর কর্নিয়াল এপিথেলিয়াম, আবার কতগুলো স্তর এপিডার্মিসে অবস্থিত। কর্নিয়াল এপিথেলিয়াম একদম এপিথেলিয়ামের বাইরের অংশ। আচ্ছা, গভীর স্তরের কোষগুলো ঘনকাকৃতি এবং মুক্ত স্তরের দিকটা চ্যাপ্টা এবং স্কোয়ামাস, অর্থাৎ যত বেসের দিকে থাকবে অর্থাৎ গভীরের দিকে থাকবে সেগুলো হচ্ছে ঘনকাকৃতি অর্থাৎ কিউবয়েডাল সেল, এবং মুক্ত দিকটা চ্যাপ্টা স্কোয়ামাসের মতন আকৃতি বিশিষ্ট হয়। এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম আবার দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে কেরাটিন যুক্ত, এরা কেরাটিন ধারণ করে, অদ্রাব্য ফাইব্রাস প্রোটিন এবং জল নিরোধক কেরাটিনটা, এবং এটা ঘর্ষণ এবং ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করে। এবার হচ্ছে বিস্তৃতি, সমগ্র দেহতল অর্থাৎ চামড়াকে আবৃত করে রাখে নোট, কাজ হচ্ছে প্রতিরক্ষা। আর কেরাটিন বিহীন হচ্ছে সিক্ত তলে দেখতে পাওয়া যায় অর্থাৎ ভিজে অংশে। ওপরের স্তরের কোষগুলো কেরাটিন থাকে না বলে এরা কোমল হয় এবং বিস্তৃতি মুখগহ্বর, গলবিল, যোনি ইত্যাদি স্থানে। ছবিটাতে দেখে নিই, এদের সকলের কাজই হচ্ছে প্রতিরক্ষা। আচ্ছা, ছবিটাতে দেখে নিই যৌগিক এপিথেলিয়ামের দেখো বেসমেন্টের ওপর অনেকগুলো স্তরে এপিথেলিয়াম সেল পরপর সজ্জিত হয়ে যৌগিক এপিথেলিয়াম গঠন করেছে। নিচের দিকগুলো হচ্ছে কিউবয়েডাল এবং ওপর দিকটা দেখো স্কোয়ামাস এপিথেলিয়াল টেস্ট অর্থাৎ আঁশের মতন। আর এইটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস নন কেরাটিনাইজ, আর একটা হচ্ছে কেরাটিনাইজড। এটা নন কেরাটিনাইজড, এটা হচ্ছে কেরাটিনাইজড, অর্থাৎ ওপরে কেরাটিনের আবরণ থাকবে আর ওটাতে থাকবে না। এরপরে আসছে স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম, বহুস্তর বিশিষ্ট কোষগুলি ঘনকাকার হয়। স্ট্র্যাটিফাইড অর্থাৎ অনেক স্তর বিশিষ্ট, কিউবয়েডাল অর্থাৎ ঘনকাকৃতি কোষ। বিস্তৃতি হচ্ছে স্তন গ্রন্থি, ঘর্মগ্রন্থির নালী, বৃহৎ লালা গ্রন্থি এবং স্তন গ্রন্থির নালীতে এটা অবস্থান করে। কাজ হচ্ছে বাধা সৃষ্টি করা। স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম, বহু স্তর কোষ দ্বারা গঠিত। ওপরের কোষের যে স্তরগুলো সেগুলো স্তম্ভাকার, কিন্তু নিচের স্তরগুলো ক্ষুদ্র এবং নাতিদীর্ঘ হয়। তাহলে বহু স্তর বিশিষ্ট কোষ এবং স্তম্ভাকার, সেই জন্য স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। বিস্তৃতি হচ্ছে আলজিহ্বা অর্থাৎ উভুলা এবং স্নায়ুর অন্তরাবরণী, পুরুষের মূত্রনালীতে এটা অবস্থান করে। কাজ হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গের সঙ্গে এটা প্রতিরক্ষার সঙ্গে সম্পর্কিত। এর পরবর্তী ভাগ হচ্ছে স্ট্র্যাটিফাইড কলামনার সিলিয়েটেড এপিথেলিয়াম টিস্যু। স্ট্র্যাটিফাইড মানে বহুস্তর বিশিষ্ট, কলামনার অর্থাৎ স্তম্ভাকার কোষ দ্বারা গঠিত। সিলিয়েটেড কেন? তার কারণ এই স্তরের ওপরে যে কোষগুলো সেগুলো সিলিয়াযুক্ত হয়। তাহলে বেসমেন্ট মেমব্রেনের ওপর বহু স্তর বিশিষ্ট স্তম্ভাকার কোষ দ্বারা গঠিত হয় এবং ওপরের দিকের যে কোষগুলো সেগুলো সিলিয়া বিশিষ্ট হয়। বিস্তৃতি হচ্ছে শ্বাসনালী এবং ল্যারিংসের কোনো কোনো অংশে এটা অবস্থান করে। কাজ প্রতিরক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত এবং বস্তুর সঞ্চালনেও সহায়তা করে, যেহেতু সিলিয়াযুক্ত থাকে সিলিয়ার আন্দোলনের ফলে। এবার হচ্ছে পরিবৃত্তীয় বা ট্রানজিশনাল এপিথেলিয়াম। 3-4টি কোষের স্তরের সমন্বয়ে এটা গঠিত হয়। ওপরের স্তরের কোষগুলো হচ্ছে বৃহদাকৃতি, চ্যাপ্টা এবং বহুভুজাকৃতি হয়। সাধারণত এটি নিউক্লিয়াসযুক্ত থাকে, কখনো কখনো একটা নিউক্লিয়াসযুক্ত থাকে, সাধারণত কখনো কখনো দুটো নিউক্লিয়াসযুক্ত এটা থাকতে পারে। মধ্যবর্তী স্তরে যে কোষসমূহ সেগুলো শাঙ্কোপাকৃতি অর্থাৎ কনিক্যাল হয়। এদের প্রশস্ত ভূমি ওপরের দিকে এবং সূচালো প্রান্ত নিচের দিকে অবস্থান করে। সবথেকে নিম্ন স্তরের যে কোষগুলো থাকে সেগুলো বহুভুজাকৃতি হয়। এই কলা এক স্তর বিশিষ্ট সরল এবং বহুস্তর বিশিষ্ট যৌগিক আবরণী কলার মাঝামাঝি স্থান দখল করে।
বিস্তৃতি, গবিনী, মূত্রাশয় এবং মূত্রনালীর ঊর্ধ্বাংশে এগুলো অবস্থান করে। কাজ: দেহের জলীয় অংশকে মূত্রের মধ্যে যেতে বাধা সৃষ্টি করে। মূত্রের যে ক্ষতিকারক পদার্থ সেগুলো দেহে প্রবেশ করতেও বাধা সৃষ্টি করে। প্রধান কাজ হচ্ছে প্রতিরক্ষা। আজ এইটুকুই থাক। পরবর্তী বিভাগ অর্থাৎ কানেকটিভ টিস্যু এবং অন্যান্য অংশ পরের দিন পড়াবো।